আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি ঠিক সেদিন থেকেই তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। অনেক দিন চেয়েছি তোমায় বলতে, কিন্তু কখনো সাহসে কুলোয়নি। কিন্তু আজ না বললেই নয়। অরিন, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ না করো না। অরিন কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার হাতের আইসক্রিমটা ইতিমধ্যে গলে রাস্তায় পড়ে গিয়েছে। সেটা নিয়ে রাজ্যের আফসোস। তার কণ্ঠে একরাশ তেজ নিয়ে খেকিয়ে ওঠে অরিন। এই কি করলেনটা কি আপনি? হ্যাঁ, আপনার জন্য আমি আমার পছন্দের আইসক্রিমটা খাওয়ার আগে গোলে রাস্তায় পড়ে গেল। সামনে থেকে সরুন আমার। আপনাকে দেখলেই এখন আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। অরিনের কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় শিহাব। ও মেয়েটাকে প্রপোজ করছে আর মেয়েটা কিনা একটা সামান্য আইসক্রিমের জন্য এতটা রিয়েক্ট করছে। শিহাবের এমন ভেবাচাকা খাওয়া দেখে হেনা আর ফারিয়া মুখ টিপে হাসতে থাকে। শিহাব তো আর জানে না অরিন কেমন। এই মেয়ে এসব লাভ রিলেশন এসবে একদম তো আক্কা করে না। সারাদিন বাড়িতে ছোট ভাই বোনদের নিয়ে হই হুল্লোড়, পড়াশোনা, ফ্রেন্ডসদের সাথে আজিব আজিব বিষয়গুলো নিয়ে গসিপ, এসবে যেন তার লাইফ বিন্দাস চলছে। প্রেম অথবা রিলেশনশিপের জন্য সময় কই। শিহাব কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবার খেকিয়ে বলতে থাকে অরিন। এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? সামনে থেকে সরতে বলেছি না? বাসায় যাব আমি। যেতে দিন আমায়, সরুন। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয় অরিন, কিন্তু এরই মাঝে শিহাব বলে ওঠে, অরিন, সরি, আমার জন্য তোমার আইসক্রিম নষ্ট হলো। দরকার হয় আমি তোমায় আরো কিনে দিব, তবু অন্তত আমার প্রপোজালের রিপ্লাইটা দাও। এই কি বললেন? আপনি আমার আইসক্রিম কিনে দিবেন মানে? আমাকে কি আপনার ফকির মনে হয়? আমার কি আইসক্রিম কেনার ক্ষমতা নেই নাকি যে আপনার থেকে নিতে হবে আমায়? শুনুন মিস্টার, এসব ফালতু কথা আর আমার সামনে কখনো বলবেন না। আর রইল আপনার প্রপোজালের রিপ্লাই দেওয়ার কথা, তাহলে শুনুন, আমি এখনো অনেক ছোট। এসব প্রেম রিলেশন বড়দের কাজ। ছোটরা করলে আল্লাহ পাপ দেবে। ওকে, বাই। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না অরিন। সামনে থেকে আসা এক রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। এদিকে শিহাব হতবুদ্ধি হয়ে এখনো চেয়ে আছে অরিনের যাওয়ার পানে। অরিনের বান্ধবীরাও এতক্ষণে পেছন থেকে চলে গিয়েছে। তাদের আর দাঁড়িয়ে থেকে কি লাভ? তারা তো জানে না অরিন এমনই। অরিন এসব ঠাট্টা করে বললেও তারা তো জানে অরিনের কিশোরী মনে একজন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অরিন যে তাকে ছাড়া অন্য কারোর কথা স্বপ্নেও ভাবে না। মাঝে মাঝে তাদের অরিনের জন্য বেশ চিন্তা হয়, না জানি ওর পাগলামি ওর জন্যে কাল হয়ে দাঁড়ায় কিনা। যদি রৌদ্র ভাইয়ের জীবনে অন্য কোনো মেয়ে থাকে তাহলে অরিন তা সইতে পারবে তো? এদিকে শিহাবের এতক্ষণে হুঁশ ফিরে তার বন্ধুর হর্ন বাজানোর আওয়াজে। সে এখনো ভেবে চলেছে এই মেয়ে বললোটা কি তাকে, সে নাকি এখনো ছোট। লাইক সিরিয়াসলি, যেখানে বর্তমান যুগের ক্লাস 7-এ পড়া পিচ্চিদেরও নিব্বানি বিমার্কা প্রেম চলে, সেখানে এই মেয়ে আর কয়েকদিন পর অনার্সে উঠবে। সে নাকি এখনো ছোট, তার নাকি প্রেম করার বয়স হয়নি। হাহ, বেশ বুঝতে পারছে শিহাব এই মেয়ে ওকে এড়িয়ে যাওয়ার জন্যেই হয়তো এমনটা বলেছে। কিন্তু শিহাবও কম যায় না, ও তো অরিনকে পুটিয়েই ছাড়বে। বাইকে উঠতে উঠতে হালকা বাঁকা হেসে বিড়বিড় করে বলে ওঠে শিহাব, সুন্দরী, শিহাব সিনহার হাত থেকে পালানো এত সহজ না। যেহেতু আমার নজরে একবার এসেছো, তাহলে তোমার তো আমার হতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। অরিন বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। সে নিজের রুমে গিয়ে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে পুতুল, আহি ও মাহি। টিভিতে খুব মনোযোগ সহকারে কি যেন একটা মুভি দেখছে তারা। অরিনও গিয়ে তাদের পাশে বসে পড়ে। অরিন বসে থেকে হুট করে পুতুলের গাল দুটো টেনে দেয়। চোখ মুখ কুচকে বলে ওঠে পুতুল। ও সোনা পুতুল, ব্যথা পেয়েছিস? বলে টেনে দেওয়া গালে একটা ছোট্ট চুমু খায় অরিন। অরিনের চুমু পেয়ে গলে যায় পুতুল। খিলখিলিয়ে হেসে উঠে সে। এদিকে আহিমাহিও ওকে আরেকটু হাসাতে পেটে সুড়সুড়ি দিতে থাকে। বেচারা পুতুল এবার শরীর দুলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে যখন চোখে পানি জমে আসে তখনই ছেড়ে দেয় ওরা। চারজনের এমন হাসি ঠাট্টে পুরো ড্রয়িং রুম রমরমিয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পর সকলে উঠে ডাইনিংয়ে চলে যায়। অরিন সহ সকলে বসে খেতে। কবির সাহেব অরিনকে দেখে জিজ্ঞাসা করেন, ও রিমা, পড়া কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? হলে বলো, কিন্তু দরকার হলে বাসাতেও প্রাইভেটের ব্যবস্থা করব। না বড়াবু, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আমার পড়া বুঝতে প্রবলেম হচ্ছে না কোনো। তবু কোনো প্রবলেম হলে আমি জানাবো তোমায়। আচ্ছা। বলেই খেতে শুরু করলেন কবির সাহেব। এদিকে অনিক বসেছে অরিনের সাথে। অরিন কেটে ওটা এগিয়ে দিচ্ছে। অরিন মাছের কাঁটা বেছে খেতে পারে না। অনিক বেশ যত্ন করে প্রতিবার বোনের জন্য মাছের কাঁটা ছাড়িয়ে দেয়। আজও ব্যতিক্রম নয়। ওদিকে রুহি অরিন অনিকের এমন মিষ্টি ভালোবাসা দেখে প্রতিবারই ছোট্ট নিঃশ্বাস ছাড়ে।
তার ভাইটাও যে তাকে বেশ আদর করতো, আগলে রাখতো, কিন্তু কতগুলো বছর হলো সে এখন কাছে নেই। ভিডিও কলে দুজনের মাঝে কথা বললেও কি আর সব হয়? রুহিও বেশ মিস করে নিজের ভাইকে। রুহির এমন চিন্তা ভাবনার মাঝে কেউ তার পাতে মাছ উঠিয়ে দিয়েছে। চোখ ঘুরিয়ে তাকাতে দেখতে পায় অনেক তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পরক্ষণে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে অনেক, এখন আমি দিচ্ছি। এই তো আর 1 সপ্তাহের পরেই ভাইয়া চলে আসলে সেই তোকে নিজ হাতে এগিয়ে দিবে। এখন খাওয়া শুরু কর। অনেকের কথায় ঠোঁট ছুড়িয়ে হাসল রুহি। তার এই ভাইটাও তাকে এত বুঝে, কি সুন্দর! কিছু না বলাতেই সবটা বুঝে ফেললো যে রুহি রৌদ্রকে মিস করছে। সকলের খাওয়ার মাঝে কবির সাহেব বললেন, তার রৌদ্র তো আমায় কল দিয়ে বলল ও আগামী সপ্তাহে আসছে। এখন আমার কথা হচ্ছে, ছেলেটাকে আনতে কে কে যাবে তোমরা? ভাইজান, রোদ তো বললো কারোর যাওয়ার নাকি প্রয়োজন নেই, সে একাই আসবে। সহসা সাব্বির সাহেব বলে বসলেন, কি যে করি ছেলেটাকে নিয়ে। আমরা গেলে কি এমন হবে? সবসময় এক রোখামি। নাখোশ হয়ে বললেন কবির সাহেব। থাক না ভাইজান, ছেলেটা যখন বলেছে ও একাই আসবে, তাহলে আর এ বিষয়ে আলাপ করে লাভ নেই। খেতে খেতে বললেন তায়েফ এহসান। এমনই কিছু টুকটাক কথার মধ্যে দিয়ে সকলে খাবার শেষ করে। আজ এহসান বাড়ির কর্তারা সকলে রৌদ্রের আসার খবর পেয়ে হাফডে ডিউটি করে চলে এসেছে। না জানি যেদিন রৌদ্র আসবে সেদিন কি করবে। বিকাল 5টা, গোধূলি লগ্নে আকাশ যেন এক অন্য লালিমা সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে। অরিন মুগ্ধ হয়ে ছাদে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ করেই মনে পড়ল আজ দুপুরের কথা। শিহাবের প্রপোজালে খুশির চেয়ে বরং দুশ্চিন্তা বেশি হয়েছে তার। কেননা এই পর্যন্ত অরিনকে যে কজন প্রপোজ করেছে, প্রত্যেকের প্রপোজের পরের দিনই গুরুতর আহত হয়েছে। কারোর কখনো বাইক অ্যাক্সিডেন্টে হাত ভেঙেছে, তো কারোর রাস্তায় গাড়ির সাথে। মাঝে মধ্যে তো অরিন ভেবেই পায় না এসব কি শুধুই একটা কোইন্সিডেন্স নাকি কেউ ইচ্ছে করে করছে। কিন্তু পরক্ষণে আবার ভাবে কেউ ইচ্ছে করে করলে তো অন্তত অরিনের সামনে আসতো, কিন্তু কই না তো, কেউ তো আসলো না। আবার ভাবে এসব যদি কোইন্সিডেন্ট হয় তাহলে তো পরপর এতগুলো কেমনে। না, আর ভাবতে ভালো লাগছে না অরিনের। এরই মাঝে ঘাড়ে কারো শীতল স্পর্শ পায় অরিন। কাঁধে কারো শীতল স্পর্শ পেতে চমকে পিছনে তাকায় অরিন। সামনে রুহিকে দেখে মুচকি হাসলো অরিন। কি রে অরি, এখানে একা একা কি করছিস? না রুহিপু, তেমন কিছু না। আসলে জানো, আজকে না একটা ঘটনা ঘটে গেছে। তাই নাকি? কি সেটা বলতো। কৌতূহলের সাথে জানতে চায় রুহি। আজকে না ফের একজন আমায় প্রপোজ করেছে। কি সত্যি? কে সে? ওই যে আমাদের কেমিস্ট্রি স্যারের ছোট ভাই, সে। ও, তা তুই কি বললি? আমি আর কি বলবো, বলেছি এসব বড়দের কাজ, ছোটরা করলে আল্লাহ পাপ দিবে। হো হো করে হেসে উঠল অরিন। অরিন রে, তুই পারিসও বটে। বলেই রুহিও হেসে দেয় অরিনের সাথে। বেশ কিছুক্ষণ রুহির সাথে গল্প করে নিচে চলে যায় অরিন। কেটে গেল আরো 7টা দিন। আজ এহসান বাড়িতে মুখরিত পরিবেশ। এহসান বাড়ির বড় ছেলে ইফতেখার এহসান রৌদ্র বাড়ি ফিরেছে এই তো। আর কিছুক্ষণের মধ্যে এলো বলে কবির সাহেব ড্রয়িং রুম জুড়ে কোমরের পেছনে হাত ভাঁজ করে পায়চারি করছে। তার পাশে বসে আছেন সাব্বির সাহেব। তাইফ এহসান ও তাশিক এহসানও আজ ছুটি না নিয়ে বাসাতেই আছেন। রৌদ্রকে আনতে তারা যেতে চেয়েছিল, কিন্তু রৌদ্র এক কথায় নাকচ করে দিয়েছে। তাই তো সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার। এহসান বাড়ির গৃহিণীরা রান্নাঘরে হরেক রকম খাবার তৈরিতে ব্যস্ত। কারোরই একদণ্ড জিরোবার ফুরসত নেই। জুবাইদা বেগম ছেলের পছন্দের রান্না করতে ব্যস্ত। অন্যদিকে রাফিয়া বেগম রৌদ্রের পছন্দের গাজরের সন্দেশ, ছানার পায়েস, পিঠা এসব বানাতে ব্যস্ত। মাইমুনা বেগম তাদের এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছেন। রাইসা বেগম কাজের মেয়ে ফুলির সাথে সবকিছু গুছিয়ে রাখছেন টেবিলে। ব্যস্ত হাতে কাজ করতে করতে জুবাইদা বেগম সকলকে তাড়া দিয়ে বলে ওঠেন, মেজো, একটু মাংসটা চেকে দেখ না বোন, লবণটা ঠিকঠাক আছে কিনা। রাফিয়া বেগম বুঝলেন জুবাইদা বেগমের ছেলের জন্য হওয়া চিন্তাটা। তিনি হয়তো ভাবছে ছেলে আসার খুশিতে তার রান্না ঠিকঠাক হচ্ছে না। জুবাইদা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে পাশে এসে দাঁড়ায় রাফিয়া বেগম। কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, এত চিন্তা করিস না জবা, তোর রান্না অবশ্যই ভালো হচ্ছে। তবুও যদি তোর সন্দেহ থাকে তাহলে দাঁড়া, আমি চেখে দেখছি। এই বলে কিছুটা খাবার চেখে নেয় রাফিয়া বেগম। সবটা একদম পারফেক্ট আছে। তুই তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে গোসলে যা, রোদ এই এলো বলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সেজো, পোলায় বেরেস্তাটা দিয়ে দেবন। ও ছোট, এদিকে আইসো না, একটু শরবতটা বানিয়ে রাখ না ছোট। তোর হাতে শরবত তো বেশ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বড় বউ, ওটা তোমার বলতে হবে না, আমি এক্ষুনি বানাচ্ছি, তুমি বরং গোসলে যাও। রাইসা বেগম চটপট করে বলে উঠলেন,
ও বড় বউ, এদিকে তো আর বেশি নেই, বাকিটুকু আমি দেখে নিতে পারবো। তুমি বরং গোসলে চলে যাও। মাইমুনা বেগম আশ্বাস দিয়ে বলেন। আচ্ছা তাহলে যাচ্ছি আমি। বলেই চলে গেলেন জুবাইদা বেগম। ও বৌমণি, তোমার মিষ্টি বানানো হলো? রোদটাও না এখনো আসছে না। ও না আসলে তো একটা মিষ্টিও মুখে দিতে পারবো না। ইস, এত মজার মিষ্টি পিঠাগুলো। বাচ্চাদের মতো করে বলে ওঠেন তাশরিক সাহেব। রাফিয়া বেগম ছোট দেবরের কথা শুনে ফিক করে হেসে দেন। আরে তাতে কি হয়েছে, তুমি না হয় একটু আগের থেকে চেকে রেখো, রোদ আসলে না হয় ওর সাথে আবারও খেও, কেমন? এই নাও। বলেই একটা প্লেটে কিছু মিষ্টি আর পিঠা এগিয়ে দিলেন রাফিয়া বেগম। মিষ্টি দেখে যেন আর তর্স রইল না তাশরিক সাহেবের, চট করে মুখে তুলতে লাগলেন সেগুলো। হুট করে তার প্লেট থেকে দুটো মিষ্টি নিয়ে মুখে পুরে নিলেন তায়েফ এহসান। মিষ্টি মুখে নিয়ে দাঁত কেলিয়ে হাসি দিল সে। এই এই সেজো ভাইজান, এটা কি করলে তুমি? আমি কত কষ্ট করে বৌমনির থেকে নিলাম, আর তুমি এসে একেবারে দুটো খপ করে খেয়ে নিলে। এটা কেমন হলো বলো তো? বাচ্চাদের মতো অভিযোগ করতে লাগলেন তাশরিক সাহেব। ওদিকে ওনাদের এসব কর্মকাণ্ড দেখে বাড়ির বাচ্চারা সহ গৃহিণীরাও হেসে কুটি কুটি খাওয়ার মতো অবস্থা। ড্রয়িং রুমে আপাতত উপস্থিত আছেন বাড়ির সকলে। ড্রয়িং রুমের এক পাশের বড় সোফায় বসে আছেন সাব্বির সাহেব। তার পাশে এতক্ষণ পায়চারি করে ক্লান্ত হয়ে বসে আছেন কবির সাহেব। আশেপাশে সোফায় বসে আছে আহিরা, মাহিরা, রুহি, পুতুল। তায়েফ এহসান ও তাশরিক এহসান এখনো ভাগাভাগি করে মিষ্টি খেয়ে যাচ্ছেন। অনেক মাত্র গোসল সেরে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। আজ ছুটি নিয়েছে বলে বেলা পর্যন্ত ঘুমিয়েছে সে। সকালে নাস্তাও বাকি তার। ছেলেকে দেখা মাত্রই রাফিয়া বেগম বলেন। অনেক বাবা, খাবার খাবি না? এখন দিব? না মা, এখন আর খাবো না। ভাইয়া তো চলেই আসবে এখন, ওর সাথেই খাবো। আচ্ছা। বলেই চলে গেলেন রাফিয়া বেগম। এদিকে সবাই উপস্থিত থাকলেও অরিন আশেপাশে কোথাও নেই। সে আজ ঘরে খিল দিয়ে বসে আছে চুপটি করে। কেন জানি তার ভেতরটা খুব বেশি ধুকপুক করছে। এতটা অস্থির আগে কখনো হয়নি অরিন। আচ্ছা এমন লাগছে কেন? অরিনের রৌদ্র আসছে বলে? সামান্য তার আসার খবরেই অষ্টাদশীর এই হাল। তাহলে এখন থেকে যে তারা একই বাড়িতে থাকবে তখন? এসব ভাবতে ভাবতে হাত পা অসাড় হয়ে আসছে তার। না, এই অবস্থা হলে রৌদ্র ভাইয়ের সামনে যাবে কিভাবে সে? এরই মাঝে দরজায় টোকা পড়ে। দরজার দিকে ফিরতেই তার মায়ের গলা ভেসে আসে ওপাশ থেকে। অরিন, কি হয়েছে? এভাবে দৌড় দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি নিচে আয়, রৌদ্র চলে আসবে এক্ষুনি। মায়ের মুখে এমন কথা শুনে অরিন কি করবে বুঝে উঠতেই তার মা একবার খেকিয়ে বলতে থাকে। কি হলো, শুনছিস তুই আমার কথা? হ্যাঁ, এখনো দরজা খুলিস না যে? খোল বলছি। অগত্যায় রাফিয়া বেগমের এমন চেঁচামেচিতে অরিন গেট খুলে দেয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে রাফিয়া বেগম বলে ওঠেন। এতক্ষণ লাগে দরজা খুলতে? কথাটা বলা মাত্রই তার চোখ যায় অরিনের কোমরের নিচ সমান সিল্কি চুলগুলোর দিকে, যেখান থেকে এখন টপ টপ করে পানি ঝরছে। মেয়ের এমন বেখেয়ালিপনায় ভীষণ চটে ওঠেন তিনি। মেয়ের হাত ধরে টেনে বিছানায় বসে নিজে হাত বাড়িয়ে টাওয়েল দিয়ে মাথা মুছে দিতে দিতে বলতে থাকেন। এখনো নিজের চুলগুলো ঠিকঠাক মুছতে পারিস না তুই? আর কবে শিখবি অরিন? মা কি সারা জীবন থাকবো তোর এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখার? বল, একটু নিজের প্রতি যত্ন নিতে শেখ মা। বলে চুল মুছা শেষ করেন তিনি। এদিকে মায়ের এমন আদরে আরো আহ্লাদি হয়ে ওঠে অরিন। মায়ের কাজ শেষ হতে সে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে নিজের নাক ঘষতে ঘষতে বলে ওঠে। কে বলেছে তুমি সারা জীবন থাকবে না? মনে রেখো, আমি অরিন তোমাকে আর বাবাকে রেখে কোথাও যাব না, একদমই না। মেয়ের এমন বাচ্চামো কথা শুনে মুচকি হাসলো রাফিয়া বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন। তা কি করে হয় রে মা? মেয়েরা হলো পরের আমানত, একটা সময় যে ঠিকই তাদের বিয়ে দিয়ে দিতে হয়। না না না, আমি কোনো বিয়ে করব না, তোমাদের রেখেও কোথাও যাব না আমি। আচ্ছা ঠিক আছে, যাস না, এখন আপাতত নিচে যা, আমি গোসলটা সেরে আসছি, যা। অরিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিয়ৎক্ষণ পরক্ষণে দোনামোনা করে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সে। কয়েক সিঁড়ি নামতে হঠাৎ বাড়ির বাহিরে গাড়ির হর্ন বেজে ওঠে। গাড়ির আওয়াজে সকলে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অনেক দৌড়ে চলে যায় বাড়ির গেটের সামনে। গেটের সামনে গিয়ে অনেক এক ঝটকায় রৌদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ এমন আক্রমণে কিছুটা হকচকিয়ে যায় রৌদ্র।
পরক্ষণে মুখে হালকা হাসি টেনে এক হাত দিয়ে অনেককে আগলে ধরে। কিছুক্ষণ পর অনেক হাসি হাসি মুখ নিয়ে রৌদ্রকে আপাদমস্তক দেখতে থাকে। হঠাৎ ওর এমন তাকিয়ে থাকার ধরনে রৌদ্র ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি রে, কি হয়েছে তোর? এমন করে তাকিয়ে কি দেখছিস? আরে ভাই, তোমাকেই দেখছি। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, জাস্ট লাইক এ গ্রিক গড। প্রচুর উচ্ছ্বসিত কণ্ঠে বলতে থাকে অনেক। ওর এমন প্রশংসায় কিছুটা অপ্রস্তুত হয় রৌদ্র। অতঃপর চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভেতরে যেতে দিবি নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ও হ্যাঁ হ্যাঁ, সরি ভাইয়া, আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা তুমি ভেতরে ঢোকো, আমি তোমার লাগেজ নিচ্ছি, চলো। আয়, তুই একা পারবি না, আমিও নিচ্ছি। এসবের মাঝেই সেখানে তাসরিক সাহেব উপস্থিত হন। রৌদ্রকে দেখে বুকে জড়িয়ে নেন তিনি। রৌদ্র তার সাথে কুশলাদি বিনিময়ের মধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। রৌদ্র বাড়িতে ঢুকে প্রথমে তার বাবাকে সালাম দেয়। কবির সাহেব তো ছেলেকে সাথেই বুকে জড়িয়ে নেন। ছেলেকে আপাদমস্তক দেখতে থাকেন তিনি। সেই ছোট কিশোর রৌদ্র আজ বলিষ্ঠ যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং এখন যেন অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার জিম করা পেটানো শরীর। অবশ্য এর পিছনেও আছে এক বিশেষ কারণ। রৌদ্র ভাষ্যমতে চিকিৎসক নিজে যদি ফিট না হয় তাহলে নাকি তিনি ঠিকমতো চিকিৎসা করতে পারবেন না। অবশ্য কথাটা ঠিকই। উজ্জ্বল শ্যামলা চেহারায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে তার চোখ, যা ক্যাটস আই। উজ্জ্বল শ্যামলা চেহারায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে তার চোখ, যা ক্যাট আইরিশ, বাংলায় যেটাকে বলে বিড়াল চোখ। আর তার ঠোঁটের অনেকটা নিচে একটা মাঝারি ছোট সাইজের কালো তিল। রোদ্রের এমন সৌন্দর্যে বাড়ির সকলেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন তার দিকে। একে একে সকলেই তার সাথে কুশলাদি বিনিময় করে, কিন্তু জুবাইদা বেগম এখনও ছেলের সামনে আসেনি। রৌদ্র বেশ বুঝতে পারছে অভিমান করে আছে তার মা। রৌদ্র দূর থেকে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার মা সেদিকেই আছে, তাই চুপচাপ পা টিপে টিপে রান্নাঘরে যায় সে। রান্নাঘরে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌদ্র। রৌদ্রর স্পর্শ পাওয়া মাত্রই জুবাইদা বেগম কান্নায় ভেঙে পড়েন। তড়িঘড়ি করে ছেলের দিকে ফিরে পুরো মুখ জুড়ে স্নেহের পরশেকে দেন। ছেলেকে বুকে নিয়ে হাউমা করে কাঁদতে থাকেন তিনি। আমার আব্বা, আমার রোদ, কেন রে বাবা এত দেরি করলি? 2 বছর আগেই তো তোর ফেরার কথা ছিল, কিন্তু তুই ফিরলি না। আর আর কোথাও যেতে দিব না তোকে, কোথাও না। বলেই আবারও সারা মুখে অজস্র চুম্বনেকে দিতে লাগলেন তিনি। রৌদ্র এবার মায়ের মায়াভরা মুখটি দুহাতের আজলায় নিয়ে সযত্নে চোখের পানি মুছে দেয় এবং কপালে একটা গাঢ় চুম্বনেকে দেয়। জুবাইদা বেগম এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়ের এমন চাহনি দেখে রৌদ্র মুখ খুলে, কথা দিচ্ছি মা, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। এবার অন্তত শান্ত হও, চলো ড্রয়িং রুমে যাওয়া যাক। এতক্ষণ উপস্থিত বাড়ির সকলে মা ছেলের এমন দৃশ্যে অভিভূত। রৌদ্র ড্রয়িং রুমে উপস্থিত হতেই অদূরে রুহিকে অন্যায় মুখ গুজে কাঁদতে দেখে মাকে ছেড়ে এবার বোনের নিকট যায়। রুহি ভাইকে সামনে পেয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করে। রৌদ্র বোনের মাথায় আদুরে হাত বোলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর রুহিকে বুক থেকে উঠে তার রুমাল দিয়ে মুখ চোখ মুছে দেয়। হুস, আর কাঁদে না বুড়ি, এই তো তোর দাদা ভাই, এখন থেকে আর কান্না নয়, ওকে? রুহি ভাইয়ের কথা মতো কান্না থামে। একে একে আহি মাহি ও পুতুল সকলকেই আদর করে রৌদ্র। উপস্থিত সকলের মাঝে অরিন কোথাও নেই। রৌদ্র সকলের সাথে কথা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই সিঁড়ি দিয়ে নামে অরিন। অরিনকে দেখে এক মুহূর্ত থমকায় রৌদ্র। অরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পানে। লোকটার চোখে সানগ্লাস, তাই দেখে বোঝার জো নেই যে সেও কি তাকে দেখছে কি না। এদিকে রৌদ্রকে দেখে অরিনের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। বহু কষ্টে নিজেকে সামলে তো দেয় রৌদ্রকে। হালচাল জিজ্ঞাসা করে তার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? ছোট করে বলে রৌদ্র। আমিও বেশ ভালো আছি। একটা মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয় অরিন। রৌদ্র আর কিছু না বলে সেখান থেকে নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই সবটা ঠিক আগের মতো পায় সে। বেশ বুঝতে পারছে তার মা রোজ নিয়ম করে এগুলো গোছায়। রৌদ্র নিজের লাগেজ ফ্লোরে রেখে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রৌদ্র। পরনে শুধু একটা ব্ল্যাক ট্রাউজার, টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে সে চলে যায় বারান্দায়। বারান্দায় গিয়ে বড় করে নিঃশ্বাস নেয় রৌদ্র। এই মিষ্টি সুবাসটা যেন তার ভীষণ রকম পছন্দের। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশের বারান্দাটায়। আচ্ছা, এটা কার রুম? বারান্দাটা তো বেশ সাজানো গোছানো, কি সুন্দর একটা দোলনা লাগানো, পাশে ছোট ছোট ফুলের টব। রোদের এমন ভাবনার মাঝে রুমে প্রবেশ করে আহি মাহি, রুহি, পুতুল আর অরিন দাঁড়িয়ে আছে একটু দূরে দরজা ঘেঁষে। রৌদ্র তাদের দেখে রুমে প্রবেশ করে একটা টি শার্ট গায়ে দেয়। অতঃপর জিজ্ঞাসা করে ওঠে, কিরে তোরা সবাই এখানে, কিছু বলবি? হ্যাঁ, চলো নিচে যাবে খেতে। রুহি বলে ওঠে, আমি কি নিজে যেতে পারতাম না? তোরা আসলি যে। তো কি হয়েছে, আমরা কি আসতে পারি না? হিমাহি একত্রে বলে ওঠে। এই দুজন আবার কোনো কথা বললে একেবারে বলে ওঠে। বলে, তাই? আচ্ছা দাঁড়া,
এই রৌদ্র ঘরে রাখা দুটো লাগেজ ওপেন করে। সেখান থেকে একে একে ওদের জন্য চকলেট গিফটস দেয়। অরিনকে আর রুহিকে দুটো ম্যাকবুক দেয় রৌদ্র। রুহি উচ্ছ্বাসের সাথে ধন্যবাদ জানায় ভাইকে। অরিনও খুশি হয়ে ধন্যবাদ জানাতে ভুলল না। এরই মাঝে ছোট্ট পুতুল একটা চকলেট খেতে খেতে জিজ্ঞাসা করে, হ্যাঁ অবশ্যই, আমার পুতুল সোনাকে খুব মিস করেছি। এই বলে বেশ কিছু রিমোট কন্ট্রোল খেলনা তুলে দেয় পুতুলের হাতে। আর আমাদের মিস করনি? আবারও একসঙ্গে প্রশ্ন করে আহিরা মাহিরা। হ্যাঁ তোদেরও মিস করেছি। দুহাতে তাদের মাথায় হালকা চাটি দিয়ে বলে ওঠে রৌদ্র। আর আমাকে আমাকে বুঝি মিস করনি? অভিমানী কণ্ঠে বলে ওঠে রুহি। আমার বুড়িকে মিস না করে কি থাকা সম্ভব? রৌদ্র বোনের নাকটি হালকা টিপ দিয়ে বলতে থাকে। আচ্ছা এবার তোদের কথা শেষ হলে চল দিচ্ছে, অনেক হয়েছে। রৌদ্র তাদের তাড়া দিয়ে বলতে থাকে। আহিমাহি রুহি পুতুল একে একে রুম থেকে বের হয়ে যায়। অরিনও বের হতে নিবে এমন সময় রৌদ্র তাকে পিছন থেকে ডেকে ওঠে। অরি দাঁড়া। অরিনও বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে। রৌদ্র নিজের লাগেজ থেকে বড় বড় দুটো বড় বক্স চকলেট নিয়ে অরিনের হাতে দেয়। এগুলো তোর? না মানে এগুলো আমার। ছোট্ট করে উত্তর দেয় রৌদ্র। অরিন চকলেটগুলো হাতে নিয়ে চলে যাবে এমন সময় কি যেন একটা মনে করে আবারও পেছনে তাকায়। হুট করেই বলে ওঠে, আচ্ছা রোদ ভাই একটা প্রশ্ন করি। আবার কি? আচ্ছা যা বলার তাড়াতাড়ি বল। আপনি তো সবাইকে মিস করেছেন না, মানে আমাকেও কি আপনি মিস করেছিলেন? খুব কি করার কথা ছিল? রৌদ্রের এমন খাপছাড়া উত্তরে মুখে আধার নেমে আসে অরিনের। সে তো চেয়েছিল তার রোদ ভাই যেমনটা সবাইকে বলেছে তাকে বলুক যে অরি তোকেও খুব মিস করেছি। কিন্তু না, সে তো বলল অন্য কথা। পরক্ষণে ভাবলো হয়তো রৌদ্রের জন্য অতটা ইম্পর্টেন্ট না যতটা আশা করেছিল। এসব ভাবনার মাঝে রৌদ্রের গম্ভীর কণ্ঠ কানে এলো তার। কিরে এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে যা, আমি কিছুক্ষণ পর আসছি। বলে রৌদ্র লাগেজ থেকে কিছু একটা খুঁজতে লেগে গেল। অরিন আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। রৌদ্র অরিনের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের ঠোঁট কামড়ে ধরে। ফোঁস করে একটা শ্বাস ফেলে উঠে চলে যায় বারান্দায়। দূর আকাশের পানে চেয়ে থেকে একটা শ্লেষমাত্মক হাসি দেয় রৌদ্র। অতঃপর বলতে থাকে, তোকে আমি সত্যি বেশি মিস করিনি তো সানশাইন। শুধু ঠিক যে কয়বার আমার এই হৃদয়টা স্পন্দন করেছে ঠিক সেই কয়বার তোকে মনে পড়েছে। আরে এমন কি বল, কই আমি তো সত্যি তেমন মিস করতে পারিনি রে, সত্যি পারিনি। বলে নিজের চুলগুলো হাত দিয়ে চেপে ধরে। আচ্ছা কেউ কি শুনতে পেল এই অপ্রকাশিত অনুরক্তি? রৌদ্রের এমন সরল স্বীকারোক্তিটি কি তার সানশাইন শুনতে পেল? না, পেল না তো, কেউই পেল না। রৌদ্রের এমন অনুরক্তি যে চার দেয়ালের মাঝে আটকে রইল। এই দেয়ালগুলো যে বড্ড বিশ্বস্ত। কি সুন্দর একটা মানুষের সঙ্গীন হৃদয়ানুভূতিগুলো নিজেদের মাঝে আবদ্ধ রেখেছে। রৌদ্র রুম থেকে ফিরে নিজের রুমে চলে আসে অরিন। রুমে প্রবেশ করে নিজের হাতে থাকা জিনিসগুলোর দিকে এক নজর তাকিয়ে বিছানায় রাখে সব। অতঃপর নিজেও বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। অরিন সিলিংয়ের দিকে নজর দিয়ে ভাবতে থাকে। আচ্ছা রোদ ভাই কি সত্যি আমায় পছন্দ করে না? তার মানে কি আমার জন্য তেমন কোনো ফিলিংস নেই ওনার? আমি কি শুধু শুধু একটু বেশি ভাবছি? সে কি শুধু আমার কাজিন মনে করে আমায়? এসব ভাবনার মাঝে অরিন বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে নিজের অ্যাটাচ দোলনাটায় বসে পড়ে। সে কিচ্ছু ভালো লাগছে না তার। অ্যাডমিশন টেস্টও আরও মাসখানেক পরে হবে। ভেবে রেখেছে অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে একটু কিছুদিনের জন্য নানার বাড়িতে যাবে। না হয় মন এবং মাইন্ড দুটোই আপাতত ফ্রেশ করা প্রয়োজন। অরিন বেশ বুঝতে পারছে তার বয়সের ঝোঁকটা একটু বেশি হচ্ছে। না, এমনটা চললে তো হয় না, নিজেকে সামলাতে হবে। অরিন বারান্দা ছেড়ে রুমের বাইরে চলে যায়। ইতিমধ্যে রুহি এসে তাকে খাবারের জন্য বেশ কয়েকবার ডেকে গেছে। ডাইনিং রুমে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে বসে পড়ে অরিন। তার পাশে বসে আছে তার ভাইও অনেক আবার তার বনুর পাশ ছাড়া বসে না। অরিনের একদম মুখোমুখি চেয়ারে রৌদ্র বসেছে। অরিন রৌদ্রকে দেখে প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরক্ষণে নিজেকে মানিয়ে নেয়। মনে মনে ভাবতে থাকে, এখন থেকে তো রোজই রোদ ভাইকে উঠতে বসতে খেতে দেখতে হবে, তাই এখন থেকে এইসবে নিজেকে মানিয়ে নেওয়া বেটার। অরিনের এমন খাবার পাতে নিয়ে অন্যমনস্ক হয়ে ভাবনায় পড়ে থাকতে দেখে অনেক তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, বুড়ি খাচ্ছিস না কেন? আজ তো তোরও পছন্দের আইটেম রয়েছে, খেয়ে ফেল চটজলদি। হ্যাঁ ভাইও খাচ্ছি। এদিকে রৌদ্রর পাশে বসেছে রুহি। কতদিন পর নিজের ভাইয়ের সাথে বসে একসঙ্গে খাবার খাবে সে। ভাবতেই প্রচণ্ড ভালো লাগছে তার। রৌদ্র একে একে সকলের দিকে চেয়ে থেকে সার্ভ করতে থাকা তার মা এবং চাচিদেরকে বলে ওঠে, মা তুমি আমার এই পাশে এসে বসো, মেজো মা সেজো মা ছোট মা তোমরাও বসো, আজকে সবাই একসঙ্গে খাবার খাবো। বাবা তুই খা, জবা তুই রোদের পাশে গিয়ে বস, আমি বেড়ে দিচ্ছি যা। রাফিয়া বেগম বলেন, না মেজো মা,
আমি সবাইকে বলেছি বসতে, আর টেবিলে সবটা রাখাই আছে। আমরা নিজেরা খেয়ে নিতে পারবো। এখন আর কথা নয়, বসো এবার। রৌদ্রর এমন কথায় সকলে মুচকি হেসে বসে পড়ল চেয়ারে। রৌদ্রর ডান পাশে তার মা এবং বাম পাশে রুহি। রৌদ্র একটু পরপর তার মায়ের পাতে এবং বোনের পাতে এটা ওটা দিচ্ছে, মাঝে মাঝে সকলের পাতে এটা ওটা নিজে উঠিয়ে দিচ্ছে। কবির সাহেব ছেলের এমন কাণ্ডে মুচকি হাসছে বারংবার। রৌদ্র খাওয়ার মাঝে এক ফাঁকে অরিনের দিকে তাকায়, যে খাবার পাতে নিয়ে একবার আহির এর সাথে তো একবার মাহির সাথে কি নিয়ে যেন হাসি ঠাট্টা করছে, আর অনেক বোনকে যত্ন করে মাছ বেছে দিচ্ছে, কখনো আবার মুখেও তুলে দিচ্ছে। রৌদ্র অরিনের দিকে কিছুটা ভ্রু কুচকে তাকিয়ে রইল। রৌদ্র খেয়াল করলো অরিন খাবার খাওয়ার সময় তার গাল দুটো বেশ ফুলে ওঠে, কি যে সুন্দর লাগে দেখতে তখন। হঠাৎ করে অরিন খাবার চিবোতে চিবোতে রৌদ্রের দিকে তাকায়, আর সাথে সাথে রৌদ্র চোখ সরিয়ে নিজের প্লেটের দিকে তাকিয়ে এক মনে খেতে থাকে। অরিন কিছুটা ভড়কে যায়, মনে মনে বলতে থাকে, আচ্ছা আমার এমন কেন মনে হলো রোদ ভাই এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে না, নাকি এটা আবার আমার মনের ভুল? পরক্ষণে এসব ভাবনা পাশে রেখে আবারও খাওয়ায় মশগুল হয় সে। বিকেল 5:30 অরিন তখন খাবার শেষ করে এসেই কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়ার টেবিলে বসে পড়ে। সময় বেশি নেই, যদিও অরিনের সিলেবাস কমপ্লিট, বাট তবুও সেই বিষয়ে কোনো রিস্ক নিতে চায় না। ঢাবিতে তো তার চান্স পেতেই হবে। টানা 2 ঘন্টা পড়ার পর মাত্র অরিন টেবিল ছেড়ে রুমের বাইরে চলে যায়। হঠাৎ দোতলার ছোট ড্রয়িং রুমে হাসির শব্দে সেদিকে হাঁটা দেয় অরিন। গিয়ে দেখে রুহি মোবাইলে কি যেন দেখছে, আর হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। অরিন রুহির পাশে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, রুহিপো এমন করে হাসছো যে, খুব ফানি কিছু দেখেছো নাকি? কই দেখাও না একটু। আয় দেখ। বলেই রুহি একটা ফানি ফেলসফল ভিডিও দেখাতে থাকে। এবার অরিনও সমান তালে হাসা শুরু করে। এরই মাঝে বাসায় উপস্থিত হয় অন্য কেউ। কলিং বেলের আওয়াজে সদর দরজা খুলে দেয় ফুলি। সদর দরজার সামনে উপস্থিত ব্যক্তিকে দেখে একটা লম্বা সালাম দেয় সে। পরক্ষণে ভেতরে আসতে বলে নিজে ছুটে চলে যায় ড্রয়িং রুমে। সেখানে আগে থেকে জুবাইদা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছিল রাফিয়া বেগম। ফুলি কেমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে প্রশ্ন করেন রাফিয়া বেগম, কি রে ফুলি, কি হয়েছে? এমন করে ছুটছিস কেন? মেজো খালা, রোদ ভাইজানের বন্ধু আইছে। ওই যে হের প্রিয় বন্ধুটা আছে না, উফ কি জানি নামটা মনে আইতেছে না। রেহান, আমার নাম রেহান মাহবুব ফুলে। সহসা নরম কণ্ঠে পেছন থেকে বলে ওঠে রেহান। রেহানকে দেখে জুবাইদা বেগম ও রাফিয়া বেগম বেশ খুশি হয়। তারা বসা ছেড়ে উঠে রেহানের কাছে এগিয়ে তার হাত ধরে সোফায় বসে। জুবাইদা বেগম বলেন, কেমন আছিস তুই? কতগুলো দিন পরে এলি। শুনলাম তুই তো নাকি 2 বছর আগে দেশে ফিরেছিস। তাহলে একবারও এ বাড়িতে এলি না যে? আমাদের কথা মনে পড়েনি বুঝি, তাই না? আজ রোদ আসলো বলেই এমুখো হলি, তাই তো? সিসি আন্টি, কি বলছেন? এমন কিছুই না। আসলে এই বাড়িতে আসলে রোদকে খুব বেশি মনে পড়তো, তাই আর কি ওর অনুপস্থিতিতে আসিনি। আর রইল বাকি মনে পড়ার কথা, তা তো অবশ্যই মনে পড়েছে। আপনার হাতের খিচুড়ির কথা কি আর আদৌ ভোলা যায় বলুন? অমায়িক একটা হাসি দিয়ে বলল রেহান। সে আবার বলে ওঠে, আন্টি রোদ কই? বাবা, ও তো রুমে। তুমি বরং ওর রুমে চলে যাও। আর হ্যাঁ, আজ কিন্তু ডিনার না করিয়ে ছাড়ছি না তোমায়, কেমন? বলেই মিষ্টি হাসলো রাফিয়া বেগম। রেহানও তাদের কথায় সায়জানি সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এদিকে রেহানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল 2 বান্ধবী। রেহানকে তাদের দুজনেরই বেশ পছন্দ। 6 ফুট উচ্চতার, ফর্সা ত্বক, গালে হালকা চাপদারি, কি সুন্দর অমায়িক দেখতে ছেলেটা। রেহানও এত বছর বিদেশেই পড়াশোনা করেছে। এই তো 2 বছর হলো দেশে ব্যাক করে নিজের বাবার ব্যবসায় যোগ দিয়েছে। ইতিমধ্যে বেশ নামডাক হয়েছে ছেলেটা। রৌদ্র আর রেহান দুজনের বেস্ট ফ্রেন্ড। রাফিয়া বেগম তো প্রায় এই ছেলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। জুবাইদা বেগম অবশ্য তেমনটাই মনে করেন। অতঃপর এসব ভাবনার ইতি টেনে দুজন চলে যায় রান্নাঘরে সন্ধ্যার নাস্তা তৈরিতে। রেহান সিঁড়ি দিয়ে উঠতেই কারো খিলখিল হাসির আওয়াজে ত্রস্ত পায়ের গতি কিছুটা শিথিল করে সামনে এগোতে এক শ্যামবতী মুক্ত ঝরানো হাসিতে থমকে দাঁড়ায়। এই শ্যামবতীকে যে তার বড্ড চেনা। এই মুক্ত ঝরানো হাসিতে যে সে ঘায়েল হয়েছে বারংবার। পৃথিবীর এত এত সুন্দরীর ভিড়েও যে সে আটকে আছে এই শ্যামাঙ্গনা মায়াবতীর হাসিতে। আচ্ছা, এই মেয়ে কি জাদু জানে? যদি নাই জেনে থাকে, তাহলে তার কাছে আসলে রেহান সবকিছু এলোমেলো হয়ে যায় কেন? রেহান কেন নিজের ভেতরে থাকে না? কেন হারিয়ে যায় সে বারবার এই শ্যামাঙ্গিনীর মায়াবী স্নিগ্ধ মুখশ্রীতে? আচ্ছা, ও তোর বন্ধুর বোন, বন্ধুর বোনের দিকে এমন করে তাকানোটা যে অন্যায়, রেহান কি তা জানে না? জানে তো, কিন্তু রেহানের বেহায়া চোখ যেটা মানতে নারাজ। সে ঘুরে ফিরে ওই শ্যামবতীর তরেই আটকায়। অরিনের হঠাৎ চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা রেহানের দিকে। রেহানকে দেখে এসে ছুটে আসে তার সামনে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে,
রেহান ভাইয়া, কখন এলে তুমি? কেমন আছো বলো তো? আর এতদিন এলে না যে, আমাকে একবারও মনে পড়লো না বুঝি? অভিমানী ভনিতা করে অনবরত বলতে থাকে অরিন। রেহান এতক্ষণে রুহির থেকে চোখ ফিরিয়ে অরিনের দিকে তাকায়। অরিনকে দেখে দাঁত বের করে লম্বা হাসি দেয় রেহান। অতঃপর সাফাই দেওয়ার ভঙ্গিতে বলতে থাকে, আসলে অরিন শোনা হয়েছে কি, ভাই একটু ব্যস্ত। আসলে অরিন শোনা হয়েছে কি। হয়েছে হয়েছে, সব বুঝি। আমাকে একটু মনে পড়েনি তোমার। আজও তো এসেছো নিজের বন্ধু এসছে বলে। বলে মুখ ভেঙচি কাটে অরিন। অরিনের মুখ ভেঙচি দেখে হো হো করে হেসে ওঠে রেহান। অরিনও হেসে দেয় তার সাথে। এদিকে কারো বুকে যে রেহানের হাসি তোলপাড় তুলে দিচ্ছে তাকে রেহান বুঝছে। এভাবে হাসি কেন লোকটা, সে কি জানে না তাকে হাসলে কেমন মারাত্মক লাগে? রেহানের হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে এসবই ভাবছিল রুহি। আচমকা রেহান তার দিকে তাকাতেই কিছুটা থতমত খায় রুহি। তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরায় সে। এদিকে রুহির এমন অবস্থা দেখে মুচকি হাসে রেহান। অরিনের দিকে তাকিয়ে বলে ওঠে, আসলে একটু ব্যস্ত ছিলাম তাই আর কি। অরিন, আসলে ভাইয়ের না খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি দিতে পারবে আমায়? হ্যাঁ অবশ্যই, তুমি বসো, আমি এখনই নিয়ে আসছি। ওকে। বলেই রেহান রুহির পাশের সোফার সামনে শটান হয়ে প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। তার নজর এখন ঠিক তার সামনে মাথা নিচু করে বসে থাকা শ্যামাঙ্গিনীর উপর। রেহানের মনে এখন খুব ভয়ঙ্কর রকমের কিছু ঘটাতে ইচ্ছা করছে। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে রেহানকে এতটা কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধর ফুরিয়ে ওঠে রুহির। না, এই লোকের সামনে আর এক মুহূর্ত বসে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। সে ভেবেই উঠে পাশ কাটিয়ে চলে যেতে নিবে, এমন সময় রেহান পেছন থেকে বলে ওঠে, আমি যেতে বলিনি রুহি। কি হলো রুহির কে জানে? সে সহসা থমকে দাঁড়ালো। মনে হচ্ছে তার পা দুটো বুঝি ফ্লোরে কিছুর সাথে আটকে গেছে। কই, এক পাও নড়বার শক্তি পাচ্ছে না কেন সে? হঠাৎ তার নাকে এসে ঠেকে পুরুষালী মনোমুগ্ধকর পারফিউমের সুবাস। বেশ বুঝতে পারছে রুহি লোকটা তার বেশ কাছে এসে দাঁড়িয়েছে। আচমকায় রেহান রুহির কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, এত পালাই পালাই করো কেন তুমি? আমার সামনে থাকলে কি আমি তোমায় খেয়ে ফেলবো? অবশ্য তার জন্য বহু সময় পড়ে আছে, নিজেকে আমার সাথে সহজ করো। এতটা পালাই পালাই করতে থাকলে আই সোয়ার আমি কিছু একটা করে ফেলবো। ব্যাস, এই সামান্য কথাটুকুই যথেষ্ট ছিল রুহিকে অস্থির করে তুলতে। রুহি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে ছুটে পালালো নিজের রুমে গিয়ে দরজা আটকে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে রুহি। ইস, লোকটা এসব কি বললো তাকে? রুহির এত লজ্জা লাগছে কেন এসব শুনে? উফ, হৃৎপিণ্ডটা কেমন দুরন্ত গতিতে লাফাচ্ছে। এসব ভাবতে ভাবতে রুহি নিজের দু হাত দিয়ে বুকের বাঁ পাশটায় চাপ দিয়ে ধরে রাখে। উদ্দেশ্য এই অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের গতিটা থামানো। কিন্তু কি আর এত সহজ? অরিন পানির গ্লাস হাতে নিয়ে এসে দেখে রেহান একা একাই হেসে চলেছে। অরিন সামনে গিয়ে জিজ্ঞাসা করে, রেহান ভাইয়া, তুমি একা একা হাসছো কেন? আর রুহিপু কই গেল? রুহির নাকি কি কাজ ছিল, তাই তো তুমি যাওয়ার পরে সেও চলে গেল। হাসি থামিয়ে বলে ওঠে রেহান। ও আচ্ছা, সে যাকে, এই নাও তোমার পানি। গ্লাস এগিয়ে দিয়ে বলে অরিন। থ্যাঙ্কস অরিন। পানি খেয়ে অরিনের থেকে বিদায় নিয়ে রৌদ্র রুমের সামনে গিয়ে দাঁড়ায়। রেহান দরজা ভেতর থেকে লক, তাই সে নক করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রৌদ্র দরজা খোলে। ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখে রেহান, আর অমনি ওর সকল ঘুম দূর। রেহান রৌদ্রের দিকে কিছু পল তাকিয়ে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে অভিযোগ করতে শুরু করে, এই তুই এসে একটা বড় কল দিলি না কেন? হ্যাঁ তুই এতটা পাশান, যা তোর সাথে কাটটি, আর অধাই ঘুম না, যা। আচ্ছা, বলিস না। বলে বন্ধুকে টাইট হাঁক দেয় রৌদ্র। রেহানও গোলে পানি। রৌদ্রর সামনে কি আর ওর এমন রাগ টিকে থাকে? রেহানকে ছেড়ে দিয়ে ভেতরে আসতে বলে রৌদ্র। আসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এরই মধ্যে রুমে আসে অনিক। এসে রেহানের সাথে হ্যান্ডশেক করে বলে ওঠে, কেমন আছো রেহান ভাই? এতদিন কই ছিলে? একবার আসলে না যে? তুই তো জানিস অনেক রোদ না থাকলে আসলে আসতে ইচ্ছা করে না। এ বাড়িতে আসলে রোদকে খুব মনে পড়তো, তাই আর কি। ওদের কথার মাঝেই রৌদ্র ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ফুলিও ততক্ষণে ট্রে ভর্তি নাস্তা নিয়ে হাজির। বলা বাহুল্য রৌদ্র রুমটি বেশ বড়। রৌদ্র রুমটি আধুনিক ডিজাইনে ডেকোরেট করা। রুমটির এক পাশে একটি কিং সাইজ বেড, তার দুপাশে বেড সাইড টেবিল, তার পাশে একটা পড়ার টেবিল, তার সাথে দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রব। বিছানার বাম পাশে আছে একটা বড় ড্রেসিং টেবিল, তার পাশে একটা শোপিসের ক্যাবিনেট ইত্যাদি। ফুলি নাস্তাগুলো টেবিলের উপর রেখে চলে যায়। রৌদ্র, অনিক আর রেহান একসাথে গল্প গুজবে মেতে ওঠে। বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পর তারা উঠে বাইরে ঘুরতে চলে যায়। এদিকে রাত 9টা বাজতে চলল। অরিন এখনও পড়ছে। তখন রেহান
থেকে বিদায় নিয়ে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও পড়তে বসেছে অরিন। সেই থেকে টানা পড়ছে এখনো। অনেকক্ষণ একইভাবে বসে থাকার ফলে পিঠ ধরে আসছে তার। তাই সে পড়ার টেবিল ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে। অরিন একমনে সেদিকে তাকিয়ে রইল। মৃদুমন্দ ও বাতাসে তার কোমরের নিচ অবধি চুলগুলো দুলছে। মাঝে মধ্যে কিছু ছোট ছোট অবাধ্য চুল চোখে মুখে এসে পড়ছে। অরিন তাদের মোটেও সরাচ্ছে না, থাকুক না, এগুলো এভাবে ক্ষতি কি, বেশ ভালোই তো লাগছে এই মুহূর্তটা। চাঁদনি রাত, মৃদুমন্দ বাতাস, শিউলি ফুলের মিষ্টি সুবাস সবটাই যেন মুহূর্তটাকে এক নৈসর্গিক সৌন্দর্যে উপনীত করেছে। অরিন কিছু একটা ভেবে রেলিংয়ের পাশে আসা শিউলি ফুলের ডাল থেকে দুটো ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে নেয়। আবারও সে আগের ন্যায় মুহূর্তটা উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দূর থেকে যে একজোড়া বিড়াল চোখের অধিকারী কেউ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই খেয়াল কি আছে অরিনের? না, নেই তো। এদিকে এতক্ষণ গভীর দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে রৌদ্র। কি ব্যাপার, রৌদ্রর পলক পড়ছে না কেন? আচ্ছা, অরিনকে এই মুহূর্তে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মায়াবিনী মনে হচ্ছে কেন? এই মেয়েটা আর কত পাগল করবে তাকে? সে কি বুঝে না তার প্রতিটা রূপ যে কারো মনে গভীরভাবে দাগ কাটে? ঠিক কতক্ষণ অপলক দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়েছিল রোদ, তার খেয়াল নেই। হঠাৎ তার ঘোর ভাঙে অনিকার রেহানের ডাকে। ভাই আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? এবার তো ভেতরে আসো। ও হ্যাঁ, চল। বলেই নজর সরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সে। রাতে রেহান সহ সকলে ডিনার করতে বসে পড়ে একসাথে। রেহানের সাথে বাড়ির কর্তারা একে একে ব্যবসা, পরিবার এসব নিয়ে টুকটাক কথাবার্তা করতে করতে ডিনার শেষ করে তারা। ডিনার শেষে বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির কর্তারা, সাথে রৌদ্র, অনেক, রেহানও আছে। বেশ কিছুক্ষণ ব্যবসা নিয়ে আলোচনা করে বিদায় নেয় রেহান। সকলে মিলে তাকে বেশ কয়েকবার থেকে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু সে থাকেনি। রৌদ্র তাকে বাড়িতে পৌঁছিয়ে দিতে গেছে। রেহান যদিও না বলেছিল, কিন্তু রৌদ্র শুনেনি। অগত্যা রেহানও আর কথা বাড়ায়নি। না জানি বেশি না করলে কখন জানি গম্ভীর মুখবন্ধু রাগ করে বসে। রেহানকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে আসতে 12টা বেজে যায় রৌদ্রের। বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুমে তার মাকে বসে থাকতে দেখে। মায়ের কাছে এগিয়ে গিয়ে বলে ওঠে রৌদ্র, আম্মু, এখনো ঘুমাওনি? এভাবে এখানে এত রাত অবধি বসে আছো যে? যাও, রুমে যাও। আমার জন্য এভাবে আর কখনো যেন অপেক্ষা করতে না দেখিয়ে। এমন চলতে থাকলে শরীর খারাপ হতে বেশি দিন লাগবে না। কথা শেষ করে মায়ের হাত ধরে টেনে নিয়ে যায় মায়ের রুমের সামনে। রুমের দরজা খুলে মাকে ভেতরে প্রবেশ করায় রৌদ্র। এরপর গুড নাইট বলে চলে আসে সে। এদিকে ছেলের এমন আদুরে ব্যবহারে কলিজাটা শীতল হয়ে আসে জুবাইদা বেগমের। রৌদ্র নিজের রুমে প্রবেশ করার আগে অরিনের রুমের সামনে এসে থমকায়। কি ব্যাপার, মেয়েটা এত রাত অবধি পড়ছে? হ্যাঁ, পড়ার আওয়াজই তো শোনা যাচ্ছে। অরিনের রুমের দরজায় হালকা ভিড়ানো ছিল বিধায় রৌদ্র সহজে সবটা অবলোকন করতে পেরেছে। কিছু একটা ভেবে রৌদ্র ভিড়ানো দরজায় হালকা করে টোকা দেয়। দরজায় আওয়াজ হওয়ার সাথে সাথে অরিন পড়া থামিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায়। দেখে রৌদ্র দুহাত প্যান্টের পকেটে রেখে তার দিকে তাকিয়ে আছে। অরিন কিছুক্ষণ রৌদ্রের দিকে তাকিয়ে হেসে উঠে বলে উঠে, রোদ ভাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, কিছু বলবেন? তুই এত রাত অবধি পড়ছিস কেন? দিনে পড়তে পারিস না? রুমে প্রবেশ করতে করতে বলে রৌদ্র। না, আসলে দিনেও পড়তে বসেছিলাম, কিন্তু আমার কিছু ম্যাথে প্রবলেম ছিল, তাই এটাই একটু চেষ্টা করছিলাম আর কি। ভেবেছিলাম ভাইওকে বলবো, কিন্তু ভাইও বাসায় লেট করে ফিরেছে, তাই তাকে বলতে পারিনি। ও, দেখি কোনটায় সমস্যা। মানে আপনাকে দেখাবো, আপনি সলভ করতে হেল্প করবেন আমায়? কিছুটা অবাক হয়ে বলতে থাকে অরিন। কেন, কোন সমস্যা? না, কি সমস্যা হবে? বোকার মতো হেসে বলতে থাকে অরিন। দাঁড়িয়েই থাকবি নাকি দিবিও? ও হ্যাঁ, এই যে। বলেই বই থেকে তার প্রবলেমগুলো রোদের সামনে এগিয়ে দেয় অরিন। রৌদ্র এবার অরিনের মুখোমুখি হয়। অন্য একটা চেয়ারে বসে অরিনকে বুঝাতে শুরু করে। অরিনও বেশ মনোযোগ দিয়ে সেগুলো বুঝতে থাকে। প্রায় অনেকক্ষণ পর অরিনকে বোঝানো শেষ হলে রৌদ্র অরিনকে একটা ম্যাথ সলভ করতে দেয়। অরিনও সেটাতে ব্যস্ত হয়ে যায়। এদিকে রৌদ্র ব্যস্ত তার সানশাইনকে দেখতে। রৌদ্র খেয়াল করলো মেয়েটা আগের থেকে অনেকটা ফর্সা হয়েছে, হালকা নাদুস নুদুসও হয়েছে বটে। কি সুন্দর ডাগর ডাগর হরিণী চোখ, বাম গালে কালো কুচকুচে তিলটা যেন সৌন্দর্যের টিকা হিসেবে ফুটে আছে জলজল করে। একটু পরপর মেয়েটা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে। সব দেখে রৌদ্রর হার্টবিট বুঝি আবারও লাফিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। মাঝে মাঝে রৌদ্র নিজের হৃদয়ের উপর বেশ বিরক্ত থাকবে তার শরীরের ভিতর, কিন্তু লাফাবে এই মেয়েটাকে দেখলে। উফ, আর এই মেয়েটাও তো বহু পাজি। ও কি জানে না এভাবে কোনো পুরুষের সামনে ঠোঁট কামড়ে ধরা অপরাধ, ঘোর অপরাধ? না, নিজেকে এই মেয়ের সামনে সামলানো যেন দায়ী হয়ে পড়েছে। অগত্যায় রৌদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অরিনের দিকে না তাকিয়ে বলে, এখন আর এগুলো পড়তে হবে না, ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল পড়তে বসিস। বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে
বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে বের হয়ে গেল রুম থেকে। এদিকে রৌদ্রর এভাবে চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অরিন। তার বোধগম্য হলো না হঠাৎ তাকে ম্যাথ করতে বলে চলে গেল কেন রৌদ্র ভাই। পরক্ষণেই সবটা মাথা থেকে ঝেড়ে ফেলে হাতের ম্যাথটা সলভ করতে লাগলো সে। প্রায় 20 মিনিট পর পড়া শেষ করে উঠে অরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয় সে। আজ কেন জানি একটু ফোনটা ঘাঁটতে ইচ্ছা করছে তার। যেই ভাবা সেই কাজ নেট অন করে ফেসবুকে ঢুকে পড়ে সে। ফেসবুকে ঢুকে তার সর্বপ্রথম কাজ হচ্ছে রৌদ্রের আইডি চেক করা। যদিও সে অরিনের ফ্রেন্ড লিস্টে নেই। অরিন অনেক আগে রিকোয়েস্ট পাঠিয়েছিল কিন্তু রৌদ্র অ্যাকসেপ্ট করেনি। কিন্তু ফেসবুকে ঢুকে অরিনের চক্ষু ছানা পড়া। রৌদ্র আরও 7 দিন আগে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। অরিন এখন মোবাইল ঘাটে না বিধায় তার এসবের ধারণাও ছিল না। প্রচণ্ড খুশি হয় সে পরক্ষণে রৌদ্রর একটা স্ট্যাটাস সামনে আসে তার। এই তো 30 মিনিট আগে পোস্টটা করেছে সে। রৌদ্রর হাতের তালুতে কতগুলো শিউলি ফুল, এমন একটা পিক আপলোড করেছে সে। কিন্তু উপরের লেখাগুলো পড়ে অন্তরটা যেন চুরমার হয়ে যায় অরিনের। রৌদ্রর স্ট্যাটাসটা ছিল এমন: অনুভূতিতে কাছে পাওয়া, ধরতে গেলে মানা, রোজ তাকে ঘুমের রাজ্যে কাছে টেনে আনা, চোখ মেললেই হারিয়ে যায় এ কেমন পাওয়া, তখন আরো বেড়ে যায় নতুন কিছু চাওয়া। বলতে খুব ইচ্ছে হয় মিস হাসি মুখে, নিজের অজান্তেই তোমায় আমি খুব ভালোবাসি। তাহলে কি তার রোদ ভাইয়ের জীবনে অন্য কেউ আছে? রোদ ভাই তাহলে অন্য কাউকে ভালোবাসে? চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর আকাশের চাঁদটিও যেন একটু পরপর মেঘের সাথে লুকোচুরি খেলছে। এত এত নিস্তব্ধতার মাঝেও একটি মানুষের বুকের ভেতর উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে। রৌদ্রর পরোক্ষভাবে ফেসবুকে কারোর জন্য এমন অনুরক্তি প্রকাশ যে কিছুতে অরিন মানতে পারছে না। ক্ষণে ক্ষণে তার মনে হচ্ছে এই বুঝি তার নিঃশ্বাসটা আটকে আসছে। খালি মনে হচ্ছে কেন করলো এমন রৌদ্র ভাই? তিনি সত্যি অন্য কাউকে ভালোবাসেন? এমনটা হলে সে কি করে বাঁচবে? রৌদ্র ভাই তো তার জীবনের প্রথম আবেগ, তাকে কি করে এত সহজে ভুলবে সে? আবার পরক্ষণেই অরিন ভাবছে, রোদ ভাই তো আমায় কখনো বলেইনি যে সে আমায় ভালোবাসে। তাহলে আমি কেন শুধু শুধু তার কেয়ারগুলোকে ভালোবাসা ভাবতে গেলাম? না, এখানে তো রোদ ভাইয়ের কোনো দোষ নেই, দোষ তো আমারই। ভাবতে ভাবতে অরিন বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে বলতে থাকে অরিন, না অরিন, এভাবে ভেঙে পড়ার কোনো মানেই হয় না। রোদ ভাই কখনোই তোকে কাজিনের চেয়ে বেশি কিছু ভাবেনি। প্রতিটা মানুষেরই নিজস্ব পছন্দ থাকতে পারে। জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা সম্ভব হয় না। এখন থেকে নিজেকে শক্ত কর অরিন, স্বাভাবিক হ। বলেই ওয়াশরুমে চলে যায় সে। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে তারপর বের হয় অরিন। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার দরুন মাথা ভার হয়ে আছে তার। তাই তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়ে সে। অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায় অরিন। সকালের মিষ্টি রোদ্দুর জানালার পর্দা ভেদ করে রুমে এসে উকিঝুঁকি দিচ্ছে। পাখিরা বারান্দার পাশে শিউলি ফুলের ডালগুলোতে বসে মনের সুখে গান গেয়ে যাচ্ছে। এদিকে এদের এমন কর্মকাণ্ডে ঘুম হালকা হয়ে আসে রৌদ্রর। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করে উঠে বসে সে। আজ দিনটা শুক্রবার। দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় সকাল 9টা বাজে। এত সকাল হওয়া সত্ত্বেও যেন ঘুম ছুটছে না তার। অতঃপর আড়মোড়া ভেঙে চলে আসে বারান্দায়। বারান্দায় দাঁড়াতে আগে চোখ যায় পাশের বারান্দাটিতে, যেখানে আপাতত খালি স্ট্যান্ড দোলনাটি দাঁড়িয়ে। বারান্দার বাহিরে তাকিয়ে কিছুক্ষণ হ্যান্ড এক্সারসাইজ করে রৌদ্র। এক্সারসাইজ শেষে রুমে এসে কিছুক্ষণ পুশ আপ দেয় সে। তারপর চলে যায় ওয়াশরুমে একদম ফ্রেশ হয়ে। তারপর নিচে নামে সে। ড্রয়িং রুমে উপস্থিত হতেই দেখতে পায় বাড়ির বড়রা সোফায় বসে টিভি দেখছে। হয়তো নাস্তা শেষ করে বসে আছেন, কেননা এত বেলা অবধি কি আর কেউ না খেয়ে থাকবে? রৌদ্র কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে তারপর চলে যায় ডাইনিং রুমে। ছেলেটাকে টেবিলে বসতে দেখে জুবাইদা বেগম এবং রাইসা বেগম তড়িঘড়ি করে ছুটে আসেন সার্ভ করতে। রৌদ্র প্লেটে খাবার নিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করে, তোমরা সকলে খেয়েছো? হ্যাঁ বাবা, আমরা খেয়েছি, শুধু তোরা 3জনই বাকি আছিস। 3জন বলতে? ভ্রুকুচকে প্রশ্ন করে রৌদ্র। অনিক আর অরিন। অনিক তো শুক্রবারে একটু দেরি করে উঠে সারাটা সপ্তাহ বেচারা অফিসের চক্করে ভালো মতো ঘুমাতে পারে কই বল। আর অরিনের যে কি হলো, ও তো কখনো এতটা দেরি করে না। মায়ের কথা শুনে রৌদ্রর হাত থেমে যায়। ভাবতে থাকে। রৌদ্রর ভাবনার মাঝে রাফিয়া বেগম হাজির। এসেই মেয়ের নামে এক বস্তা অভিযোগ খুলে বসেন। বলতে থাকেন, ওর কথা বলে আর কি হবে জবা? মেয়েটা দিন দিন যা বাদর হচ্ছে না, এই দেখ না, আর কদিন পর অ্যাডমিশন টেস্ট, আর এই মেয়ে বেলা 10টা অবধি নাক ডেকে ঘুমায়। উফ, এই মেয়েকে নিয়ে না আমি জাস্ট পারি না। তুই রৌদ্রকে দেখ, আমি গিয়ে ডেকে আনি
নবাব নন্দিনীকে। বলেই রাফিয়া বেগম রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় সিঁড়ি দিয়ে নেমে আসেন সাব্বির সাহেব। স্ত্রীর মুখাবব দেখে বেশ বুঝতে পারছেন তিনি স্ত্রী যে এখন ক্ষুব্ধ বাঘিনী হয়ে আছেন, তাই তিনি বেশি না ঘেটে শুধু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাপু? সকাল সকালে তো রেগে আছো যে? স্বামীর মুখে এমন কথা শোনা মাত্রই যেন আগুনে ঘি পড়ার মতো কাজ হলো। রাফিয়া বেগম স্বামীকে মুখে ঝামটি দিয়ে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, আপনি তো হচ্ছেন নবাব সাহেব। বেলা 10টাও তো আপনার কাছে সকালই মনে হবে। আপনি যেমন নবাব, আপনার মেয়েও হচ্ছে আপনার মতোই নবাব নন্দিনী। বেলা 10টা অবধি পড়ে পড়ে ঘুমানোই যেন তার কাজ। বলি, মেয়েকে একটু শাসন করলে তোমার খুব ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আর কটা দিন পর যে পরীক্ষা, সে খবর কি তার আছে? যত জ্বালা সব আমার। বইয়ের মুখের এমন ঝামটি মারা কথায় বেচারা সাব্বির সাহেবের হাসি হাসি মুখটা যেন চুপসে একটুখানি হয়ে এসেছে। এদিকে ড্রয়িং রুমে উপস্থিত তার ছোট দু ভাই মুখ টিপে টিপে হাসছে। কবির সাহেব তো টিভির দিকে তাকিয়ে মুখ টিপে হেসেই যাচ্ছেন। এই বাড়ির সকলে জানেন বাড়ির বড় দুই বউ একবার রেগে গেলে তাদের ঘাটতে নিতে হিতে বিপরীত হতে পারে, কিন্তু এই ভুলটাই যেন সাব্বির সাহেব করে বসলেন। সাব্বির সাহেব বউয়ের রাগান্বিত মুখটি দেখে কিছুক্ষণ আমতা আমতা করে বলে উঠলেন, বলছি কি রাপু, এত রাগ করতে নেই। রাগ করলে তোমার স্কিন তো অল্প বয়সে কুঁচকে আসবে, প্রেশার বাড়তি হয়ে আসবে। তাই বলি কি, একটু শান্ত হও। স্বামীর মুখে এমন আহ্লাদি কথায় লাভের লাভ তো কিছু হলোই না, উল্টো রাফিয়া বেগম স্বামীর দিকে কটমট করে কিছুক্ষণ তাকে উপরে উঠে গেলেন। এদিকে স্ত্রীর প্রস্থানে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। নিচে নেমে এসে বড় ভাইয়ের পাশে বসে পড়েন। এদিকে এখনও তার ভাইয়েরা মুখ টিপে হেসেই যাচ্ছেন। সাব্বির সাহেব কিছুক্ষণ তাদের দিকে ভ্রু কুচকে থেকে বলে ওঠেন, এমন ভাব করছো যে তোমরা বুঝি কোনোদিন বউয়ের মুখ ঝামটি খাওনি? এমন কথা শোনা মাত্র অমনি সকলের হাসি গায়েব। সকলেই যেন কিছুটা থতমত খেলেন, কেননা এমন কেউ তো বাদ নেই যে কিনা বইয়ের মুখ ঝামটি না খায়, হোক না সে কোনো বড় ব্যবসায়ী কিংবা কোনো বড় পুলিশ কর্মকর্তা অথবা কোনো প্রফেসর। রাফিয়া বেগম বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও যখন অরিন গেট খুললেন না, তখন তিনি কিছুটা চিন্তিত হলেন। তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে অরিনের রুমে ডুপ্লিকেট চাবি নিয়ে এসে লক খুলে রুমে প্রবেশ করেন। রুমে এসেই কিছুটা অবাক হলেন। অরিন নাক মুখ পর্যন্ত ঢেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তাও আবার এত গরমে, এসিও তো অফ করে রাখা। তিনি আর দেরি না করে মেয়ের মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত রাখলেন। কপালে হাত রাখতেই হাত ছিটকিয়ে সরিয়ে নিলেন তিনি। অরিনের কপাল যে জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়ের এমন হঠাৎ জ্বরে দিশেহারা হয়ে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণ মেয়ের মুখে হালকা চাপড় দিয়ে ডাকলেন রাফিয়া বেগম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তিনি বুঝলেন অতিরিক্ত জ্বরে মেয়েটা সেন্সলেস হয়ে আছে। ছোটবেলা থেকে যে মেয়েটা একটু জ্বরে কাবু হয়ে যায়। রাফিয়া বেগম আর কোনো উপায়ন্তর না পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। রৌদ্র এখনও টেবিলে বসে নাস্তা করছিল। রাফিয়া বেগম ছুটে এসে রৌদ্রকে বললেন, বাবা, অরিনটা হঠাৎ কাঁপিয়ে জ্বর উঠেছে রে, একটু আয় না, দেখবি ওকে। তুই তো জানিস ওর আবার জ্বর সয় না। সে কি রে, হঠাৎ জ্বর আসলো কেন? রাফিয়া বেগমের কথা শোনা মাত্রই বলে ওঠেন জুবাইদা বেগম, জানি না তো জবা, হঠাৎ কি এমন হলো? অত্যন্ত চিন্তিত ভঙ্গিতে বলে ওঠেন রাফিয়া বেগম। এদিকে অরিনের জ্বর হয়েছে শোনা মাত্রই খাবার রেখে বেসিন থেকে হাত ধুয়ে এক দৌড়ে অরিনের রুমে ছুটে আসে রৌদ্র। রৌদ্র ছুটে যাওয়া দেখে বাড়ির কর্তারা অবাক হয়ে যায়। রাফিয়া বেগমকে দেখতেই তারা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অরিনের হঠাৎ কাঁপিয়ে জ্বর উঠেছে। এবার যেন সকলে চিন্তিত হয়ে ছুটলেন অরিনের রুমে। রৌদ্র অরিনের কাছে এসে ওর কপালে হাত রাখে, সাথে সাথে হাত সরিয়ে নেয়। অরিনের শরীর যে জ্বরে পড়ে যাচ্ছে। রৌদ্র ভেবে পাচ্ছে না, কাল রাতও তো মেয়েটাকে সুস্থ সবল দেখে গেল, তাহলে সকাল হতে না হতে এতটা জ্বর কিভাবে আসলো? রৌদ্র তড়িঘড়ি করে ওষুধ আনতে ফার্মেসিতে চলে যায়। যাওয়ার আগে তার মেজমাকে বলে যায়, মেজমা, তুমি অরির গাটা স্পঞ্জ করে দাও, আমি ওষুধ নিয়ে আসছি, কেমন? আচ্ছা বাবা। বলেই রাফিয়া বেগম চলে গেলেন ওয়াশরুমে। সাব্বির সাহেব সহ বাড়ির সকলে এতক্ষণ এখানে থাকলেও অরিনকে স্পঞ্জ করানো হবে বলে বাহিরে চলে যান। এরই মধ্যে অনেক হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। রুমে এসে অরিনকে এক হাতে কিছুটা উঁচিয়ে তুলে কপালে রাখে। রাফিয়া বেগমকে দেখতেই প্রশ্ন করে, ওর হঠাৎ এতটা জ্বর কি করে এলো মা? কি করে বলবো অনিক, কাল রাতেও তো সুস্থ ছিল মেয়েটা আমার, হঠাৎ করেই কেন? আর বলতে পারলেন না তিনি। আঁচল দিয়ে চোখ মুছছেন তিনি। ইতিমধ্যে চোখ ভিজে উঠেছে তার। অনেক মাকে আশ্বস্ত করে বলে ওঠে, অরি সুস্থ হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না, তুমি একে স্পঞ্জ করিয়ে দাও।
আর কি কি ওষুধ আনতে হবে বলো, আমি নিয়ে আসছি। রোদ তো অনেক আগেই চলে গেছে ওষুধ আনতে, তুই এখন বাহিরে যা। ও আচ্ছা। বলেই বোনকে রেখে বাহিরে চলে যায় অনেক। রাফিয়া বেগমও নিজের কাজ করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা পর রৌদ্র ওষুধ আর কিছু ফলমূল নিয়ে বাড়িতে আসে। ফলগুলো ছোট মার হাতে দিয়ে ওষুধগুলো নিয়ে সে অরিনের রুমে চলে আসে। রাফিয়া বেগম মেয়ের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। অরিনের জ্ঞান ফিরেছে, এই তো কিছুক্ষণ হলো মাত্র, কিন্তু জ্বরের তোপে চোখ খোলা যেন দায় হয়ে পড়েছে, তাই চুপটি করে মায়ের কোলে শুয়ে আছে অরিন। এদিকে রৌদ্র অরিনের বিছানার কাছে এসে তার মেজমাকে বলে ওঠে, মেজমা, ওর জন্য খাবার নিয়ে এসো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ও হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। বলেই অরিনের মাথাটা কোল থেকে নামিয়ে বালিশে রাখলেন তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমুখে রুম ছাড়লেন রাফিয়া বেগম। অন্যদিকে অরিন চোখ খুলতে না পারলেও ঠিকই রৌদ্রর গলা শুনতে পেয়েছে, তাই তো কেমন শক্ত হয়ে পড়ে আছে বিছানায়। রৌদ্র কিছুক্ষণ অরিনের দিকে চেয়ে থেকে তার মাথার পাশে গিয়ে বসে। অরিনের মাথায় জলপট্টি দিয়ে হাত বুলিয়ে দিতে থাকে। অরিন সবটা অনুভব করেও নিজেকে স্বাভাবিক রাখে। রৌদ্র এবার মুখ খুলে বলে, অরিন, হ্যাঁ অরিন, চোখটা একটু খোল না জান বাচ্চা। এই যে ডাকটা কি ছিল, এই ডাকটা এতটা কাতর গলায় কেন ডাকছে তাকে তার রোদ ভাই? সে কি জানে তার এই ডাকটায় অরিনের ভেতরের অবচেতন মন কেমন উথাল পাথাল করে ওঠে? না, তো সে কি করে জানবে? যার মনে অন্য নারীর বসবাস, সে কি করে বুঝবে অরিনের ভালোবাসার আভাস? অরিন এসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ থেকে গালবে অশ্রু ঝরে পড়ল। অরিনের চোখের পানি দেখে রৌদ্র যেন দম আটকে আসার উপক্রম। অত্যন্ত ব্যস্ত কণ্ঠে সে বলে ওঠে, এই অরিন, কি হয়েছে তোর? তোর কি খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। এই জান বাচ্চা, একটাবার বল আমায় প্লিজ, তুই কাঁদিস না। এই চোখ মেল না অরি। অরিনের বেশ ইচ্ছা করলো চিৎকার দিয়ে বলতে, হ্যাঁ হ্যাঁ রোদ ভাই, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, এই যে এই বুকের বাঁ পাশটায় ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু বলতে পারল না অরিন। তার কেমন যেন গলা ধরে আসছে। বহু কষ্টে অরিন আস্তে আস্তে চোখ দুটো মেলে, দেখতে পায় তার মাথার পাশেই রৌদ্র চিন্তিত মুখখানা। অরিনকে চোখ মেলে তাকাতে দেখে রৌদ্র কপট রাগ দেখে বলে ওঠে, কি করেছিস কাল রাতে? তুই কি রাতে গোসল করেছিলি? সত্যি করে বলতো অরি। অরিন কিছু না বলে স্রেফ তাকিয়ে রইল। এরই মধ্যে রাফিয়া বেগম আর মাইমুনা বেগম খাবার আর ফলমূল নিয়ে রুমে চলে আসেন। তাদের আসতে দেখে রৌদ্র চুপ করে যায়। রাফিয়া বেগম মেয়েকে চোখ মেলতে দেখে খাবার টেবিলে রেখে মেয়েকে জড়িয়ে ধরে উঠিয়ে বসান। অত্যন্ত নরম স্বরে বলেন, অরিমা আমার, ওঠ মা, খাবারটা লক্ষ্মী মেয়ের মতো ফিনিশ করে ফেলতো মা। খাবার দেখে নাক মুখ কুচকে ফেলে অরিন। অনীহা নিয়ে বলে ওঠে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কেমন বমি বমি ভাব হচ্ছে, আমার মাথাটাও দাঁড় করিয়ে রাখতে পারছি না আমি, প্লিজ আমায় এইসব দিও না। না না, এটা বললে তো হবে না, খাবার তো খেতেই হবে। না না, খাবো না। অরিনের খাবার না খেতে চাওয়ায় মুহূর্তে মেজাজ চটে যায় রৌদ্র। দাঁত কিরমিরিয়ে বলে ওঠে, এই কি খাবি না? হ্যাঁ, তোকে জিজ্ঞেস করছে তুই খাবি কিনা। তোকে বলা হয়েছে খেতে, ব্যাস খাবি। আর একবার না করে দেখ, ঠাটিয়ে একটা চড় মেরে গাল লাল করে দেবো। রৌদ্রের এমন শাসনে মনে মনে খুশি হলেন রাফিয়া বেগম। যাক, কেউ তো অন্তত এই বাদরকে একটু শাসন করবে এই ভেবে। এদিকে রৌদ্রের এমন ধমকে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে অরিন। ভাবছে, কিছুক্ষণ আগেও কি সুন্দর করে কথা বলছিল, আর এখন কেমন ধমক দিচ্ছে। লোকটা তো পুরোই গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলায়। রৌদ্র এবার তার সেজমাকে বলে ওঠে, সেজমা, ওকে খাইয়ে দাও, আমি দেখছি ও কি করে না খায়। বলেই অরিনের মুখোমুখি দাঁড়ায় সে। মাইমুনা বেগম ও রৌদ্রের কথা মতো অরিনের মুখের সামনে খাবার তুলে ধরে, কিন্তু অরিন মুখ খুলে না। ব্যাস এইটুকুই দৃশ্যই যেন যথেষ্ট ছিল রৌদ্রকে ভয়ঙ্করভাবে রাগিয়ে দেওয়ার জন্য। রাগে নিমিষে উজ্জ্বল ফর্সা মুখটা লাল হয়ে ওঠে। চোয়াল শক্ত করে সে একটানে খাবারটা নিজের হাতে তুলে নেয়। নিজেই অরিনের চোয়াল চেপে ধরে মুখ খুললে খাইয়ে দিতে থাকে। এদিকে অরিন প্রথমে কিছুটা থতমত খেয়ে যায় হঠাৎ আক্রমণে। যখনই মুখটা সরাতে যাবে অমনি দেখতে পায় রৌদ্র তার দিকে কটমট করে তাকিয়ে আছে। বিড়াল চোখ দুটি যেন লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। অরিন হালকা ঢোক গিলে ভয়ে ভয়ে সবটা খাবার শেষ করে। অরিনকে খাইয়ে দিয়ে রৌদ্র নিজে ওষুধগুলো খাইয়ে দেয়। এদিকে ওদের এমন কাণ্ড দেখে উপস্থিত দুই যা মিটমিটিয়ে হাসছে। রৌদ্র নিজের কাজ শেষ করে অরিনকে রেস্ট নিতে বলে নিজের রুমে চলে যায়। অরিন আর কিছু না বলে চুপচাপ রেস্ট নিতে থাকে। রাফিয়া বেগম রৌদ্রে চলে যাওয়ার পরই বলতে লাগলো, যাক, এবার অন্তত কেউ তো তোকে সোজা করতে পারবে, ভেবেই শান্তি লাগছে। মায়ের এমন কথা শুনে মনে মনে অরিন বলতে থাকে, সোজা না ছাই, আমার কষ্ট বাড়াতে জনাবের জন্য পায় তারা। কিন্তু মুখে কিছুই বলল না সে। রাফিয়া বেগম আর মাইমুনা বেগম নিচে গিয়ে সকলকে বলেন যে অরিনকে ওষুধ খাওয়ানো হয়েছে, এখন রেস্ট নিচ্ছে। সাব্বির সাহেবও আর ডিস্টার্ব করেনি। ভাবছে,
রেস্ট নিচ্ছে না হয়নি, পরে করবে দেখা যাবে। সন্ধ্যার দিকে অরিনের রুমে এখন বলতে গেলে ছোটখাটো একটা মিটিং বসে গেছে। মিটিংয়ে উপস্থিত বাড়ির সকল ছোট সদস্যরা, অনেকেও আছে, বই কি শুধু রৌদ্র বাদে। সে বিকেলে কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছে। এদিকে অরিনের রুমের মিটিংয়ের মেইন টপিক হচ্ছে অরিন গতকাল রাত্রে কি এমন করেছে যে আজ তার এত জ্বর এলো। অরিন তখন থেকে বলেই যাচ্ছে, আরে বিশ্বাস করো তোমরা, আমি কিচ্ছুটি করিনি, এমনিতেই জ্বর আসতে পারে না। ইম্পসিবল, তোর কথা একদম বিশ্বাস করার মতো না। সত্যি করে বল অরি, কি হয়েছিল তোর? রুহি বেশ দাপট খাটিয়ে বলে ওঠে, আসলে সত্যি। বনু দেখ, আমি জানি তুই মিথ্যে বলছিস, সত্যিটা বল, আমি কিচ্ছু বলবো না। এমনিতে আম্মু তোর উপর ভীষণ জোটে আছে, তুই একটু সুস্থ হলেই শুরু করবেন গাওয়া। এর চেয়ে বরং তুই সত্যিটা স্বীকার করলে আমি আম্মুকে ম্যানেজ করতে পারি। বিজ্ঞের মতো করে বলতে থাকে অনিক। আসলে ভাইয়া হয়েছে কি, আমার না কাল রাতে একটু গরম লেগেছিল, তাই। আমতা আমতা করে বলতে থাকে অরিন। তাই বলে তুই রাতে গোসল করছিলিস? রুহি অবাক হয়ে জিজ্ঞাসা করে। মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দেয় অরিন। বলেছিলাম না অরি আপু, নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছে বলে এমনটা হয়েছে। দেখলে এবার মিলল তো আমাদের কথা। একসাথে বলে উঠে আহি ও মাহি। মাই গড, তুই জানিস বনু, তুই একটু বেশি পানিতে ভিজলেই জ্বর আসবে, তারপরও এমনটা করতে গেলি কেন? হ্যাঁ, জানিসই তো কদিন পরে অ্যাডমিশন টেস্ট। এসব অসুস্থতার জন্যই তোর নিজেরই স্বপ্ন বৃথা যাবে। কপট রাগ দেখিয়ে বলতে থাকে অনিক। সরি ভাইয়া, আর করব না। মাথা নিচু রেখে জবাব দেয় অরিন। ওকে মনে যেতে থাকে। বলেই সকলে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজেদের ঘরে চলে যায়। রাত্রে রৌদ্র 10টার দিকে বাড়িতে ফিরে তার মা তাকে খাবারের কথা বলতেই সে বলে, সরি মা, আজ বন্ধুরা না খেয়ে কিছুতেই ছাড়ছিল না, তাই তাদের সাথেই খেয়ে এসেছি। জুবাইদা বেগম ছেলেকে আর কিছু বললেন না। রৌদ্র সিঁড়ি উপরে চলে যেতে কি মনে করে আবারও মায়ের দিকে ফিরে তাকায়। অতঃপর কিছুটা ধীমে আওয়াজে জিজ্ঞাসা করে, মা, অরিনের কি অবস্থা এখন? জ্বর কি ছেড়েছে? হ্যাঁ বাপ, কিছুটা কমেছে, বাট মেয়েটার বুঝি মুখে অরুচি হয়েছে। এই দেখ না, রাফু হাতে প্রায় 1 ঘন্টা খাবার প্লেট নিয়ে বসেছিল ওর কাছে, কিন্তু কিছুতেই মেয়েটা খেলো না। এমনকি আমি সেজো ছোট ও অনেক চেষ্টা করেছি খাওয়ানোর, কিন্তু পারলাম না তো। কিছুটা হতাশ হয়ে বললেন জুবাইদা বেগম। ও আচ্ছা, একটা প্লেটে ওর খাবার বেড়ে দাও, কি করে না খায় আমিও দেখব। 2 দিন পর এক্সাম, আর উনি না খেয়ে আরো অসুস্থ হচ্ছে, বেয়াদব একটা। ছেলের কথা শুনে জুবাইদা বেগম তাড়াতাড়ি একটা প্লেটে খাবার বেড়ে দিলেন। রৌদ্র প্লেট নিয়ে সোজা অরিনের রুমে যায়। রৌদ্র অরিনের রুমে ঢুকে মেজাজটা শান্ত রাখতে পারে না। অরিন শুয়ে শুয়ে ফোন টিপছে, অথচ খাবার খেলো না। রৌদ্র খাবারের প্লেটটা সজোরে টেবিলের উপর রাখে। প্লেটের আওয়াজে হকচকিয়ে যায় অরিন। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ রৌদ্রর দিকে তাকিয়ে রইল সে। রৌদ্র অরিনের তাকানো দেখে চোয়াল শক্ত করে বলে ওঠে, তুই রাতে খাসনি কেন অরি? না খেয়ে কি করতে চাস তুই? তুই কি পরীক্ষা দিতে চাস না? যদি না চাস তাহলে বল এক্ষুনি, মেজো বাবাকে বলি তোর বিয়ে দেখতে। এমন অকর্মণ্য মেয়ে ঘরে পেলে পুষে কি লাভ? এমা ছি, কি বলছেন এসব রোদ ভাই? কে বললো আমি পড়তে চাই না? আমি সত্যি পড়তে চাই, আসলে খেতে ইচ্ছে করছিল না তো তাই। মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে অরিন। অরিনের এমন কথা শুনে বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখে রৌদ্র। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। অতঃপর নিজেই হাত ধুয়ে খাবার মেখে অরিনের মুখের সামনে এগিয়ে দিয়ে বলে, দেখি আর বাচ্চাদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে হবে না, হ্যাঁ কর। আমি আসলে ইচ্ছে। আর একটা কথা বললে আই সোয়ার অরি, থাপড়িয়ে তোর গাল ফাটিয়ে দেব। আই রিপিট, একদম ফাটিয়ে দেব। কটমট করে বলে ওঠে রোদ। রোদের এমন হুমকিতে হালকা ঢোক গিলে অনিচ্ছা সত্ত্বেও খেতে থাকে অরিন। খাবারের একটা পর্যায়ে মনে মনে বলতে থাকে, সারাটা জীবন যদি আপনি এভাবে খাইয়ে দিতেন আমায়, আপনার হাতে খেতে পারার জন্য হলেও আমি বারবার এমন অসুস্থ হতে চাই। কেটে গেল আরও 5টি দিন। এখন অরিন বেশ সুস্থ। আজ সে সকাল সকাল পড়তে বসেছে। আর মাত্র 15 দিন পর তার অ্যাডমিশন টেস্ট। বেশ কিছুক্ষণ পড়ার পর টেবিল ছাড়ে সে। দেয়াল ঘড়িতে তখন 9টা বাজে। অরিন কোচিংয়ের জন্য একেবারে রেডি হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলে উপস্থিত হতেই তার চোখ যায় সামনে বসে থাকা রৌদ্রর উপরে। রৌদ্র একেবারে ফুল গেটআপে আছে। হালকা অলিভ রঙের একটা ফুল হাতা শার্ট, বুকের সামনে 2টো বোতাম উন্মুক্ত করে রাখা কালো ফর্মাল প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে হালকা খয়েরি রঙের
চিকন ফ্রেমের চশমা। উফ, একবার তার দিকে তাকালে যে চোখ ফেরানো দেয়। আচ্ছা, অরিন কি একবার এই গম্ভীর মুখর এমন গেটআপের উপর ক্রাশ খাবে? কিন্তু অরিন তো সেই কবে থেকেই তার রোদ ভাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছে। এ আর নতুন কি? অরিনকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার জমা বলে ওঠে, কি রে ওরি, দাঁড়িয়ে আছিস কেন মা? বস, তাড়াতাড়ি খেয়ে দে, না হলে আজকেও লেট করবি তো। হ্যাঁ, ও হ্যাঁ, বসছি। বলেই বসে পড়ে অরিন। প্লেটে খাবার নিয়ে খেতে খেতে বারবার আর চোখে রোদের দিকে তাকাচ্ছে সে। হঠাৎ করে রৌদ্র অরিনের দিকে তাকাইতে অরিন থতমত খেয়ে যায়। সাথে সাথে চোখ সরিয়ে মাথা নিচু করে নিজের খাওয়ায় মনোযোগ দেয় অরিন। রৌদ্র হসপিটালে জয়েন করেছে আজ 5 দিন হলো। রৌদ্র খাবার শেষ করে মাকে বলে বেরিয়ে পড়ে। এদিকে রৌদ্রকে চলে যেতে দেখে অরিনও যেন হাঁপ ছেড়ে ওঠে। অরিনও খাওয়া শেষ করে তার মাকে বলে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। বাড়ির বাইরে গিয়ে রাস্তায় দাঁড়ায় সে, কিন্তু 5 মিনিট চলে যাওয়ার পরও কোনো রিক্সা না পায় হাঁটতে থাকে। উদ্দেশ্য যদি সামনে কোনো রিক্সা পাওয়া যায়। অরিনের হাঁটার মাঝে হুট করে একটা গাড়ি তার সামনে ব্রেক করে। অরিন বেশ ভালো করে চিনে গাড়িটিকে এবং গাড়ির মালিককে, কিন্তু কথা হচ্ছে সে তো আরও আগে বাসা থেকে বের হয়েছে, তাহলে এখন তার সামনে কি করে এলো? অরিনের এসব ভাবনার মাঝে রৌদ্র খেকিয়ে বলতে থাকে, কিরে, তোর ভাবনা চিন্তা কি এই জন্মে শেষ হবে? যদি শেষ হয়ে থাকে তাহলে গাড়িতে ওঠ। আমার এই রোদ ভাই, আপনি না অনেক আগেই বের হয়েছিলেন, তাহলে এখানে কিভাবে এলেন? তোকে এত কিছুর কৈফিয়ত দিতে হবে কেন শুনি? গাড়িতে উঠতে বলেছি, চুপচাপ ওঠ। আসলে রোদ ভাই, আপনি চলে যান, আমি রিক্সা নিয়ে যেতে পারবো। আপনার হসপিটালে যেতে তো দেরি হয়ে যাচ্ছে। অরিনের এমন কথা শুনে রৌদ্র কটমট করে তার দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে আসে। এদিকে হঠাৎ করে রোদকে গাড়ি থেকে নামতে দেখে গলা শুকিয়ে আসে অরিনের। এই রে, বাট আবার রেগে গেল নাকি? এই কয়দিন যে পরিমাণে ধমক দিয়েছে না জানি, এখন তার কথা না শোনায় আবার তুলে আছাড় মারে। মনে মনে বলতে থাকে অরিন, তুই তো দেখি প্রচুর ঘাড়তারা হয়েছিস। একেবারে ঘাড়ের রক কেটে দিব বেয়াদব। না থাকবে ঘাড় আর না থাকবে ঘাড়তারা আমি। বলেই এক হাতে অরিনের হাতের কবজি শক্ত করে ধরে অন্য হাতে গাড়ির দরজা খুলে রৌদ্র গাড়িতে অরিনকে বসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে অরিনও ভয়ে ভয়ে সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে থাকে। নেক্সট টাইম যদি আমার তোকে এক কথা দ্বিতীয়বার বলার আগে, তাহলে মনে রাখিস, কথা শোনার জন্য তোর কান দুটো আস্ত থাকবে না। ঠাঁটিয়ে দুটো লাগাবো, যাতে আর কোনোদিন শুধু আমার না, কারোরই কথা তোর শুনতে না হয়। রিমেম্বার ইট। চোয়াল শক্ত করে বলে ওঠে রৌদ্র। অরিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোদের দিকে। কি বলল লোকটা? ওর কান বয়রা করে দিবে? যদি সত্যিই এমনটা করে তাহলে অরিনের কি হবে ভাবতেই হালকা ঢোক গিলে অরিন। পুরো রাস্তা দুজনের মধ্যে কেউই কোনো কথা বলেনি। প্রায় 20 মিনিট পর অরিনের কোচিংয়ের সামনে গাড়ি থামায় রোদ। অরিনও গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় রৌদ্র পেছন থেকে বলে ওঠে, দুপুরে ক্লাস শেষে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকবি না। গাড়ি আসবে, সেটা দিয়েই চলে আসবি। না না, তার কোনো তোকে আমি জিজ্ঞেস করেছি কিছু? বলেছি গাড়িতে যাবি, ব্যাস গাড়িতেই যাবি। যদি কথার নড়চড় হয় তো মনে রাখিস, তোর একদিন আর আমার যে কদিন লাগে। কর্কশ গলায় কথাগুলো বলে থামে রৌদ্র। অরিন আর কি বলবে? এই হিটলারের কথা উপেক্ষা করে কি আর নিজের দুর্গতি ডেকে আনবে সে? তাই কিছু না বলে আস্তে করে আচ্ছা বলে ভেতরে চলে যায় অরিন। অরিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে রৌদ্র। পরক্ষণেই মনে মনে বলতে থাকে, সরি সানশাইন, কিন্তু তোর সাথে নরম হলে যে আমি নিজেকে সামলাতে পারবো না। এই মুহূর্তে নিজেকে না সামলালে যে সবটাই গরমিল হয়ে যাবে। ভেবে এই গাড়ি স্টার্ট করে চলে যায় নিজ গন্তব্যে। প্রায় 30 মিনিট পর হসপিটালে পৌঁছায় রৌদ্র। গাড়ি পার্ক করে এসে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে। প্রায় 2 ঘন্টা রোগী দেখে বড্ড ক্লান্ত রৌদ্র। এরই মাঝে রৌদ্র রুমে হঠাৎ আগমন ঘটে মিস মৌটুসি হায়দারের, রৌদ্রর কলিগ গাইনি বিভাগের। মৌটুসি হায়দার অত্যন্ত আধুনিক মনামে, চুলগুলো ব্রাউন কালার করা, হাঁটুর কিছুটা নিচ অবধি স্কার্ট এবং একটা টপস পরনে। তার রৌদ্রর জয়েনের প্রথম দিন থেকেই সময় পেলে রৌদ্রর কাছে চলে আসে অ্যাটেনশন পেতে। আজও তার ব্যতিক্রম নয়। রৌদ্র তার আগমনে চোয়াল শক্ত করে বসে আছে নিজ স্থানে। মৌটুসি রৌদ্রের সামনে চেয়ারে বসতে বসতে বলে ওঠেন, Hey, Mr. Rudra, how are you doing? ইয়া, আই এম ফাইন মিস। তা আপনি এখানে কি করছেন? এনিথিং সিরিয়াস? আরে না, তেমন কিছু না। আসলে একা একা বোর হচ্ছিলাম, তাই আপনার কাছে চলে আসলাম। If you don't mind, let's have a cup of coffee. এক্সট্রিমলি সরি মিস, অ্যাকচুয়ালি আমার এখন একটা সার্জারি আছে, সো আই হ্যাভ টু গো দেয়ার। হোপ ইউ ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি। বলেই রৌদ্র সেখান থেকে চলে যায়। রৌদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মৌটুসি বাঁকা হেসে বলে ওঠে, যতই পালাই পালাই করেন না কেন মিস্টার হ্যান্ডসাম, এই মৌটুসি যেটা একবার চায় সেটা যে কোনো মূল্যই নিচের করেই ছাড়ে।
অরিনের কোচিং শেষ হয়েছে মাত্র। কোচিং শেষে নিজের বান্ধবীদের সাথে সে যেন রাজ্যের আলাপ জুড়ে বসেছে। এই আলাপ যেন আজ ফুরাবার নয়। আলাপ করতে করতে তিন বান্ধবী রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অরিনের জন্য এখনো গাড়ি এসে পৌঁছায়নি। হেসে হেসে তিনজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় পাশের টং দোকানে কিছু বখাটেদের বসে থাকতে দেখে তারা সেদিকে পাত্তা না দিয়ে নিজেদের মতো সোজা হাঁটতে থাকে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? কি সুন্দরী, আমরা কি সাথে যাব নাকি তোমার? বখাটেদের মধ্যে থেকে একজন বিশ্রী ভঙ্গিতে কথাগুলো বলে ওঠে। পাশের জন ফের বলে ওঠে, আরে ভাই, হলুদ জামা পরনে মাইয়াটা তো হেব্বি, পুরাই আগুন। অরিনকে দেখে তারা যেন আরো বেশি করে বলতে থাকে। এদিকে তাদের এমন কথায় তিন বান্ধবী ব্যতিব্যস্ত হয়ে সামনে হাঁটতে থাকে। অরিন তো মনে মনে বলেই যাচ্ছে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।